আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুরূপী ভালোবাসা গল্পের ৮ নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সকালে দরজায় কটকট আওয়াজ শুনে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে বললাম, মাহি বিরক্ত করিস না তো, একটু ঘুমাতে দে। এত সকাল সকাল ডাকার কোনো মানে আছে বল? মাহি দরজার বাইর থেকে বলল, তোর কাছে সকাল মনে হয়? এখন বাজে 10টা, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, বাসায় মেহমান আসছে। তুই দরজা খোল, আমি তোরে সাহায্য করছি। আমি বললাম, জোরে ঠেলা দিয়ে খুলে যাবে। মাহি আমার কথা শুনে দরজা খুলে ভিতরে ঢুকলো। আমি মাহির দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে এখন সেটা বল, ভালো করেও একটু ঘুমাতে দিলি না? মাহি বলল, আর ঘুমাতে হবে না, বাসায় মেহমান আসছে তোরে দেখতে, এখন উঠে পড়। মাহির কথা শুনে বিছানা থেকে উঠলাম, লাঠিতে ভর করে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মাহি এখনো বসে আছে। আমি মুখের পানি মুছতে মুছতে বললাম, সকাল সকাল বাসায় আবার কি আসছে রে মাহি? মাহি বলল, তুই আগে বাইরে গিয়ে নিজ চোখে দেখ কি আসছে, আমাকে জিজ্ঞেস করিস না। আমি মাহির কথা শুনে রুম থেকে বের হলাম, আর রুম থেকে বের হয়ে দেখি রিমির আম্মু আর ওর বাবা সোফায় বসে আছে, আর আমার আম্মু সামনে বসে বসে পান চিবাচ্ছেন। আন্টিকে দেখে আমি সালাম দিয়ে বললাম, ভালো আছেন আন্টি? আন্টি আমার সালামের জবাব দিয়ে বললাম, ভালো আছি বাবা, তোমার এখন কি অবস্থা? আমি বললাম, এই তো মোটামুটি, এখন একটু ভালো আছি। সকাল সকাল আমাদের বাসায় আবার কি মনে করে আন্টি? আন্টি আমার কথা শুনে হাসি দিয়ে বলল, কেন, তোমাদের বাসায় আসা কি মানা আছে নাকি? আমি সোফায় বসতে বসতে বললাম, কি যে বলেন না আন্টি আপনি, আমি তো অনেক খুশি হয়েছি যে আপনি আমাদের বাসায় আসছেন। আন্টি বলল, বাবা তোমার সাথে আমার কিছু কথা ছিল, তোমার আম্মুর সাথে আমি সব কিছু বলেছি, আর উনি আমাকে ভালো করেই চিনেছেন। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, কি রে রিফাত, তুই ওদের চিনিস না? ওরা তো আমাদের পাশের গ্রামের, তাছাড়া তুই তো পাশের গ্রামে প্রতিদিন যেতি। আমি আম্মুর কথা শুনে বললাম, আমি চিনি ওনাদের, তোমাদের বলতে হবে না, তবে কোন বিষয় নিয়ে তোমরা কথা বলছিলে আমাকে সেটাই বলো। রিমির বাবা এবার আমার কথা শুনে একটা হাসি দিয়ে বলল, তুমি ছেলেটা অনেক ভালো, তোমার নিজের জীবন বাজি রেখে আমাদের তুমি বাঁচিয়েছো। তাছাড়া আমরা ভালো একটা ছেলে খুঁজছিলাম, যে আমাদের মেয়ের জন্য একদম পারফেক্ট, যে আমাদের বাঁচিয়ে এখান পর্যন্ত নিয়ে আসছে, সে আর যাই হোক খারাপ হতে পারে না। আমরা চাই আমাদের মেয়েকে তুমি বিয়ে করো, তোমার মতো ভালো ছেলে পাওয়া ভাগ্যের বিষয়। এই বিষয়ে তোমার আম্মুর সাথে আমার কথা হয়েছে, তিনি পুরোপুরি মত দিয়েছেন। এই বিষয়ে এখন তোমার মত চাইছি আমরা। আমি আম্মুর দিকে তাকাতেই আম্মু বলল, বাবা, আমি এই বিয়েতে রাজি। তাছাড়া ওরা আমাদের চিনা জানা, ওরা আমাদের পাশের গ্রামের মানুষ, আমি কি করে না করি বল? আশা করি তুইও না করবি না। আম্মুর কথা শুনে আমি মনে মনে একটু খুশি হলাম। তাহলে এখন কোনো কিছু ছাড়াই আমি রিমি ম্যাডামকে বিয়ে করতে পারবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমি আমার পুরাতন ভালোবাসাকে আবার ফিরে পাচ্ছি। আমার ভিতরে যে এখন আনন্দের বন্যা চলছে, এটা বলার বাইরে। আজকে মনে হচ্ছে আমার সবচেয়ে খুশির দিন, আমি আমার ভালোবাসার মানুষকে কাছে পাবো। এর চাইতে খুশির দিন আর কি হতে পারে? আমি তো ভেবেছিলাম রিমি ম্যাডামকে পাওয়ার জন্য আমার কত কষ্ট করতে হবে, কিন্তু এখন খুব সহজেই আমি ওকে আমার বউ হিসাবে পেয়ে যাব। সত্যি আমার ভাগ্য খুব ভালো। ইস, এখন যদি রিমি ম্যাডাম থাকতো তাহলে তিনি কতটাই না লজ্জা পেতেন, আমি তার লজ্জার মুখটা দেখতে পারতাম। তার মানে রিমি ম্যাডামের এই বিয়েতে মত আছে? কোনোভাবে রিমি ম্যাডাম আমাকে আবার সারপ্রাইজ দিবে না তো? রিমি ম্যাডামের বিয়েতে মত আছে, তার মানে রিমি ম্যাডাম আমাকে চিনতে পেরেছে, কিন্তু তিনি মুখে স্বীকার করতে চায় না কেন? খুব চালাক মেয়ে রিমি ম্যাডাম। আন্টি বলল, কি চিন্তা করো বাবা? আন্টির কথা শুনে আমি মাথা নিচু করে বললাম, কিছু না আন্টি, তাছাড়া আমার আম্মু যদি রাজি থাকে আমি না করব না। আমি আমার আম্মুর মুখের ওপর কোনো কথা বলতে পারবো না, আমার আম্মুর জন্য আমি নিজেকে কুরবানি করতে পারি। আন্টি একটা হাসি দিয়ে বলল, মাশাল্লাহ বাবা, শুনে খুব খুশি হলাম। তাছাড়া আমার ছোট মেয়ে অনেক ভালো, ও তোমাকে খুব ভালোবাসবে দেখিও। আমি একটু অবাক হয়ে বললাম, ছোট মেয়ে মানে? আন্টি বলল, ছোট মেয়ে মানে হলো সেই দিন আমাদের সাথে আমার মেয়ে ছিল না, ওইটা রিমির বোন, ওর সাথেই তোমার বিয়ে, বুঝছো বাবা? সেই দিন ও তোমার বাইকের সামনে বসে আছে না? আন্টির কথা শুনে মুহূর্তেই ভিতরে আমার মুখটা কালো হয়ে গেল। আমি ভাবলাম কি আর হলো কি, আমি ভাবছিলাম রিমি ম্যাডামের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু এখন তো শুনি তার ছোট বোনের সাথে। এর মানে কি, কিছুই তো আমার মাথায় ঢুকছে না। আন্টি আবার বলা শুরু করলো, আগামী 10 দিন তোমার হাতে আছে,
পরে আবার তুমি ডিউটিতে ফিরে যাবে। এজন্য আগামী 8 দিন পর তোমার আর আমার ছোট মেয়ের বিয়ে। তোমার আম্মু রাজি আছে, আশা করি তোমার কোনো প্রবলেম থাকবে না। সময় মতো সবকিছু করে নিবে। এত তাড়াতাড়ি সবকিছু করছি কারণ তুমি একবার গেলে কখন আসো এর কোনো হিসাব নেই, এজন্য আমি এইসব করছি। আমি যে ভুল কিছু করতে যাচ্ছি এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমার ভিতরে যে কেমন তুফান সৃষ্টি হয়েছে এটা আমি বলতে পারি। আমি ভাবি নাই কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে। আমি তো ভাবছিলাম রিমি ম্যাডামের সাথে আমার বিয়ে হবে, এজন্য আমি এই বিয়েতে রাজি ছিলাম। কিন্তু এখন তো তার উল্টো। এখন যদি আমি কিছু বলি তাহলে আমার আম্মুর মান সম্মান থাকবে না। নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসলাম মনে হচ্ছে। আমি এবার আস্তে করে বললাম, সবকিছু তো বুঝলাম আন্টি, কিন্তু বড় মেয়ে রেখে ছোট মেয়েকে আপনি। আন্টি আমাকে থামিয়ে বলল, তুমি কি বলতে চাইছো তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তোমার রিমি ম্যাডাম সে নাকি কখনো বিয়ে করবে না, সে দেশের সেবা করবে। তবে গোপন সূত্রে কোনোভাবে জানতে পেরেছি ও কারোর সাথে প্রেম করে, তবে আমাদের কিছু বলে না। বিয়ের কথা বললেও ও রেগে যায়। এজন্য আগে আমার ছোট মেয়েকে বিয়ে দিচ্ছি, পরে যদি পারি তাহলে ওর ব্যবস্থা করব। তোমার রিমি ম্যাডাম আবার আমাদের বাসায় না পেলে রেগে যাবে, আমাদের এখন যেতে হবে। আমি বললাম, রিমি ম্যাডাম এইসব জানে কি আন্টি? আন্টি বলল, না ও কিছু জানে না, এখন গিয়ে ওকে সব কিছু বলবো। আর আমি আশা করি ও না করবে না, ও বরং আরো খুশি হবে, কারণ তোমার মতো ছেলে খুঁজে পাওয়া ভাগ্যের বিষয়। আচ্ছা, তুমি আবার সময় মতো চলে যাবে, কিন্তু তোমার বন্ধু বান্ধব থাকলে অবশ্যই তাদের আসতে বলবে। আর তুমি তোমার আম্মুর এক কথায় রাজি হয়ে গেলে, এতটা ভালোবাসো তুমি তোমার আম্মুকে। সত্যি তুমি ছেলেটা অনেক ভালো, এখন আমরা বুঝতে পারছি তুমি কোনো খারাপ ছেলে নয়। আচ্ছা, আমরা এখন গেলাম। দেখতে দেখতে আন্টি আর আঙ্কেল বের হয়ে গেল। আমি মাথা নিচু করে বসে আছি। আম্মু আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলল, তুই আজকে যেভাবে আমার সম্মান করলি, সত্যি আমি অনেক অনেক খুশি হয়েছি। আমার কিচ্ছু লাগবে না বাবা, তুই থাকলেই আমার সব কিছু হবে। আম্মুর মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু ভুলে গেলাম। এখন যদি আমি না করি, আমি এই বিয়েতে রাজি না, তাহলে আম্মুর মান সম্মান চলে যাবে। আমার সাথে খারাপ কিছু হোক, কিন্তু আমার আম্মুর সাথে এইসব কখনো হতে দিব না। নিজের জীবন দিয়ে হলেও আমি আমার আম্মুর সম্মান রক্ষা করব। ভালোবাসি আমি আম্মুকে, তবে আফসোস একটা জায়গায়, আম্মুকে আমার ভালোবাসার কথা জানাতে পারলাম না। আম্মু উঠে টেবিল থেকে নাস্তা এনে আমাকে খাওয়াতে লাগলো। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি সবকিছু করার কি দরকার আম্মু? আম্মু হাসি দিয়ে বলল, তুই একবার চলে গেলে কবে আসবি তার কোনো হিসাব আছে? তাছাড়া আমার এখন বয়স হয়েছে, তোর বোনকে বিয়ে দিয়ে আমি নাতির মুখ দেখব, পরে আমি মারা গেলেও সমস্যা নেই। আমি আম্মুর মুখে হাত দিয়ে বললাম, এইসব কথা মোটেও বলবে না, তুমি ছাড়া আমাদের কি আছে? তুমিও তো আমাদের সব কিছু। মাই বলল, ভাইয়া তোর ফোনটা একটু দিবি? আর মেয়ের পিক কি তোর ফোনে আছে? আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, পিক টিক নাই। আর আমি কি জানি হঠাৎ করে আম্মু সবকিছু ঠিকঠাক করে ফেলবে। বিছানার নিচে গিয়ে দেখ আছে। ভাই আর কিছু না বলে চলে গেল। আম্মু আবার বলল, আমি তো আবার তোর মতের বিরুদ্ধে গিয়ে। আমি বললাম, আরে আম্মু তুমি কি যে বলো না, আমি তোমাকে এই কথা বলছি কি আমার আম্মু কিছু বলবে আর আমি তা রাখবো না, এটা কি হতে পারে বলো? আম্মু বললাম, তোর পায়ের কি অবস্থা, এখন কেমন ফিল করছিস? আমি বললাম, এই তো ভালো হয়ে যাবে, চিন্তা করো না আম্মু। নাস্তা শেষ করে বললাম, আম্মু আমি একটু ছাদে গেলাম, একটু হাওয়া খেয়ে আসি। আম্মু বলল, বাবা দিনের অবস্থা ভালো না, যে কোনো সময়ে মেঘ চলে আসতে পারে, এখন যাওয়ার দরকার নেই। আমি বললাম, আরে আম্মু কিচ্ছু হবে না, বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজবো, অনেকদিন হলো বৃষ্টিতে ভেজা হয় না। আম্মু বলল, সে তোর যা ইচ্ছা তাই কর। আর রিয়া মেয়েটা অনেক ভালো হয়ে গেছে। সেই দিন আমার পা ধরে বলছে, আন্টি আমি এখন ভালো হয়ে গেছি, আপনার সাথে যদি কোনো বেয়াদবি করি মাফ করে দিবেন। ও এখন আর আগের মতো নেশা করে না। শুনলাম ও নাকি তোর বান্ধবী। আমি বললাম, আম্মু কি করব বলো, মেয়েটা ভালোই আছে এটা আমি জানি। আম্মু আর কিছু না বলে উঠে চলে গেল। আমি লাঠিতে ভর করে ধীরে ধীরে ছাদে চলে গেলাম। আম্মু ঠিকই বলেছে, আজকের দিনটা মেঘলা, আকাশের আবহাওয়া ভালো না, কখন যে মেঘ এসে যায় এর কোনো হিসাব নেই। ছাদের এক কোনায় গিয়ে চুপটি করে বসলাম। নিচে বসতেই মেঘ থেকে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে লাগলো। হঠাৎ করে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। মেঘের পানির সাথে চোখের পানি মুছে যাচ্ছে বলাও যায় না। আজকে কান্না করতে খুব যেন ইচ্ছা করছে। তার শব্দের ভালোবাসা, এর ভিতরে কত গভীরতা লুকিয়ে আছে না? মানুষ কখন কান্না করে জানেন? যখন দেখে সে সবচেয়ে বড় অসহায়। আজকে আমি সবকিছু হারিয়েছি, কেমন যেন অসহায় হয়ে পড়েছি।
আমি নিজ চোখে দেখেছি একটা ছেলে 1 মাসের ভালোবাসা হারিয়ে কেমন পাগলামো করছে। আর আমার তো অনেক দিনের ভালোবাসা। হয়তো রিমি ম্যাডাম আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো তাকে ভালোবাসি। রিমি ম্যাডাম একবার আমাকে বলতো, তুমি সেই পিচ্চি ছেলে যে প্রতিদিন আমার পিছনে ঘুরতো। তখন তো আমি একটু হলেও নিজেকে বুঝতে পারতাম, কিন্তু রিমি ম্যাডাম আমাকে একদম না চেনার ভান করলো। হয়তো তিনি সবকিছু ভুলে গেছেন। কিভাবে তিনি আমাকে ভুলতে পারলেন? আমি তো ভাবছিলাম ছোটবেলার ভালোবাসা আবার ফিরে পাবো, কিন্তু না, সেটাও হারিয়ে গেল। মানুষ বলে ছেলেরা কখনো কান্না করে না, ওদের মন নাকি খুব শক্ত হয়। কিন্তু ছেলেরা নীরবে কান্না করতে খুব পারে, শুধু কাউকে দেখায় না। মাঝে মধ্যে মনটা চায় সবকিছু ছেড়ে দিয়ে আত্মহত্যা করে ফেলি, কিন্তু আম্মুর মুখের উপর তাকিয়ে পারি না। সবাই তো আর ভালোবাসার গুরুত্ব বোঝে না, আর বুঝবে কি করে? ভালোবাসার মাঝে যদি দেহ খোঁজে, তাহলে কিভাবে বুঝবে? ভালোবাসার মতো ভালোবাসতে হবে। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? আগলে রাখা শিখতে হয়। আমার সবচেয়ে বড় ভুল হলো রিমি ম্যাডামকে প্রপোজ না করা। এখন কেন জানি আমার চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি আপনাকে রিমি ম্যাডাম, আমাকে আবার একটা সুযোগ দিবেন, আমি আপনার জন্য সবকিছু করতে পারবো। রিমি ম্যাডাম আমার জীবনে ছিল না, এটা খুব ভালো ছিল, কিন্তু তিনি আবার ফিরে এসে সবকিছু মনে করিয়ে দিল। আবার নতুন করে আমি রিমি ম্যাডামকে ভালোবাসতে শুরু করেছি। ভালোবাসা কি চেহারা দেখে হয়? অবশ্যই না। কখন যে কাকে ভালো লেগে যায় বলাই যায় না। বৃষ্টির পানিতে যদি কষ্টগুলো ধুয়ে ফেলতে পারতাম, তাহলে খুব ভালো হতো। মনের ভিতরে কোনো কষ্ট থাকতো না, কিন্তু বৃষ্টির পানিতে বসে বসে শুধু কান্না করছি। এছাড়া আমার আর কোনো উপায় নেই। ভাগ্যে যা লেখা ছিল তাই হচ্ছে। কিরে রিফাত, তুই এখানে বসে বসে কি করিস? ছাদের দরজার দিকে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি আমার মুখে একটু পানি নিয়ে বললাম, এই তো বসে বসে বৃষ্টির পানিতে ভিজে এনজয় করছি, তুই আসবি? রিয়া হেঁটে আমার পাশে বসে বলল, অনেকদিন হলো বৃষ্টিতে ভেজা হয় না, তবে ভালোই লাগছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল তুই বসে বসে কান্না করছিস, তোর চোখ হালকা লাল হয়ে গেছে। আমি বললাম, আরে না, তেমন কিছু না। রিয়া বলল, দেখ রিফাত, তুই আর যাই করিস আমার সাথে মিথ্যা কথা বলতে পারবি না। কি হয়েছে এটা এখন বল। উপরে আকাশের দিকে তাকিয়ে বললাম, মাঝে মাঝে কিছু জিনিস আছে যেগুলো পরিবারের জন্য কুরবানি করতে হয়, সব কিছু ভুলে যেতে হয়। আমি যেটা চেয়েছি সেটাই পাই নাই, হয়তো এটা আমার কপালের লিখন। রিয়া বলল, পৃথিবীর নিয়মটাই এমন রে। তোর কি হয়েছে আমাকে একটু বল। আমি বললাম, আমার বিয়ে ঠিক হয়ে গেছে রিয়া। রিয়া আমার কথা শুনে অবাক হয়ে বলল, কি? আমি বললাম, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। রিয়া বলল, তার মানে তুই খুশিতে কান্না করছিস? আমি বললাম, না রে রিয়া, আমি এটা চাই নাই। আমি কাউকে ছোটবেলায় ভালোবেসেছি, তাকে পাই নাই, আমার সাথে উল্টা কিছু হয়েছে। রিয়া বলল, কি হয়েছে সেটা বল শুনি। আমি ধীরে ধীরে রিয়াকে সবকিছু বলে দিলাম। সবকিছু শুনে রিয়া বলল, আমি কি আন্টির সাথে এই বিষয়ে কথা বলবো? আমি বললাম, না, তার আর দরকার নেই। আমার আম্মু এই বিয়েতে অনেক খুশি, আমি তাকে হতাশ করতে চাই না। রিয়া মাথা নিচু করে বলল, আমিও কাউকে তোর মতো ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে রুমের ভিতরে নিয়ে বন্ধুদের সাথে মজা করতে চেয়েছিল। ভাগ্য ভালো ছিল, তখন সাথে পিস্তল ছিল, এজন্য বেঁচে আসছি, নইলে এখন আর এই রিয়াকে দেখতে পারতি না। আমি বললাম, রিয়া, আমি যদি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? রিয়া আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি চাই শুধু একবার বল, আমি তোরে সবকিছু দিতে রাজি, তুই আমার বন্ধু না? আমি বললাম, জীবনে কত খুন খারাপি করলি, তুই আমাকে মেরে ফেল, আমি যখন রাস্তায় বের হব তখন তুই আমাকে গুলি করে দিস। আমার এইসব আর ভালো লাগে না। আমার পরিবারের মানুষগুলো আমাকে ব্যবহার করছে, সবাই আমাকে তাদের হাতের ময়লা মনে করে। আমার চাচাতো বোন, যাকে আমি নিজের বোনের মতোই মনে করি, কিন্তু সে আমার সাথে বাজে ব্যবহার করে। কি করব বেঁচে থেকে বল? পরিবারের মানুষগুলো যদি বেইমানি করে, তখন কি আর কারো আশা করা যায়? আমার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে আছে বল? যাকে ভালোবাসি তাকে পেলাম না। আম্মুর কথা শুনে আমার নিজের সবকিছু শেষ করতে হবে। তুই তো সবকিছু পারিস, আমাকে প্লিজ তুই মেরে ফেল, আমি শুধু আমার আম্মুর মুখের দিকে তাকিয়ে আত্মহত্যা করতে পারি না। রিয়া আমার কথা শুনে কিছু বলল না, একটু চুপ রইল। কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে বলল, তুই যদি আর কোনোদিন এইসব কথা বলিস, তাহলে তোর সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। সবকিছু মিলিয়ে হলো জীবন, তুই আমাকে দেখ, আমি এখন আবার নতুন করে কাউকে ভালোবাসতে শুরু করেছি। সে আমার সামনেই আছে, কিন্তু আমি তাকে কাছে পেয়েও ছেড়ে দিচ্ছি। কারণ কি জানিস, সে যদি সুখে থাকে তাহলে আমি দূর থেকেও দেখে খুশি হতে পারবো। আমি বললাম, কার কথা বলিস রিয়া? রিয়া হাসি দিয়ে বলল, তুই যদি বুঝতি তাহলে এখন আর এই কথা বলতি না, বাদ দে। তবে শোন, আমি তোর বিয়ের সব দায়িত্ব পালন করব। আমি বললাম, রিয়া, তোর কণ্ঠে এমন ভারী হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে তোর চোখ থেকে পানি পড়ছে। রিয়া দাঁড়িয়ে বলল, ভালোবাসি বললেই যদি ভালোবাসা হয়ে যেত তাহলে বিষয়টা খুব সহজ হতো, আর কোনো কষ্ট করা লাগতো না। কিন্তু ভালোবাসা আর ভালো লাগে এক না। নতুন করে আমিও কাউকে ভালোবাসতে শুরু করেছিলাম,
কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে গেল রে। আচ্ছা আমি গেলাম, তুইও চলে আয়, নইলে পরে ঠান্ডা লেগে যাবে। রিয়া দরজা দিয়ে বের হয়ে চলে গেল। আসলে কার মনের ভিতরে যে কি আছে এটা কেউ জানে না। তবে আমাকে যদি একটু সময় দিত রিমি ম্যাডামের মন জয় করার জন্য, তাহলে আমি একটু চেষ্টা করতাম, কিন্তু সেটাও পাই নাই। আম্মুর মুখের দিকে তাকিয়ে সবকিছু শেষ করে দিলাম। আমি দাঁড়িয়ে ধীরে ধীরে হেঁটে রুম থেকে চলে গেলাম। গোসল করে বিছানায় বসতেই রবিনের নম্বর থেকে কল আসলো। আমি ফোন রিসিভ করে বললাম, রবিন বল। রবিন বলল, সরি বন্ধু, তোর খবর নিতে পারি নাই। কি আর করব বল, রিমি ম্যাডাম আমাদের এত প্যারা দিচ্ছে যে বলার বাইরে। তোর পায়ের অবস্থা এখন কেমন? আমি বললাম, মোটামুটি ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আর তুই এখন কোথায়? রবিন বলল, কোথায় আবার, ডিউটিতে আছি, আর ভালো লাগে না। আমি বললাম, ভালো না লাগলেও তো কাজ করতে হবে, কি আর করবি। আর শোন রবিন, আগামী শুক্রবার আমার বিয়ে, তুই চলে আসিস। রবিন বলল, মজা করিস তুই আমার সাথে হালা? আমি বললাম, মজার কি আছে, তোরে সত্যি কথাই বলছি। তবে হঠাৎ করে এইসব হয়ে গেল রে, আমি নিজেও বুঝতে পারি নাই। রবিন বলল, তুই সিরিয়াস? আমি বললাম, হ বেটা, তুই কি আমার দুলাভাই হোস যে আমি তোর সাথে মিথ্যা কথা বলবো? রবিন বলল, কিভাবে কি হলো, কিছুই তো বললি না। আমি বললাম, তুই আগে আয়, পরে তোরে সবকিছু বলবো। রবিন বলল, আমাকে তো ম্যাডাম ছুটি দিবে না। আমি বললাম, ছুটি না দিলে পালিয়ে আসবি, আমার জন্য এটা পারবি না? রবিন বলল, আমি যতটা পারি চেষ্টা করব, তবে আমি আসবো এটা শিওর। আমি বললাম, আচ্ছা তাহলে সময় মতো চলে আসিস। ফোন রাখলাম। আমি ফোন কেটে বিছানায় পা দুলিয়ে বসে আছি। ওই মানুষ কথাই বলে না, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমারও বিয়ের সময় এগিয়ে আসলো। আজকে 7 দিন চলে গেল। আগামীকাল আমাকে বর্ষেছে রিমি ম্যাডামের বাসায় যেতে হবে। এই তো কিছুদিন আগে আপু আসছে। আপু এসে আমাকে কি যে বকা দিল, ওর অনুমতি ছাড়াই আমি সবকিছু করে ফেলছি, এটাই আর কি। রবিন নাকি আজকে রাতে আসবে। এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ, বিছানায় বসে বসে গেম খেলছি। হঠাৎ দেখি তানিয়ার বান্ধবী ঋতু ভিতরে ঢুকলো। ঋতুকে দেখে আমি মাথা নিচু করে বললাম, কি খবর ঋতু তোমার? আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। ঋতু কিছু না বলে মুখ কালো করে আমার পাশে বসলো। আমি আবার বললাম, কি হয়েছে ঋতু, তোমার মন খারাপ নাকি? ঋতু বলল, আপনি আমার সাথে এটা করতে পারলেন? আমি বললাম, ওমা, আমি আবার তোমার সাথে কি করেছি? ঋতু বলল, আপনার বিয়ে ঠিক আর আমি কিছু জানি না। আমি বললাম, আমার যে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে এটা তো আমি নিজেও জানি না, তোমাকে কি বলবো? ঋতু বলল, আপনি এই বিয়েতে রাজি? আমি বললাম, আমি রাজি কিনা সেটা জেনে তুমি কি করবে? বড় কথা হলো আমার আম্মু এই বিয়েতে রাজি, এজন্য আমিও রাজি। ঋতু বলল, আমি আপনাকে ভালোবাসি, আপনি কি এটা জানতেন না? আমি বললাম, ভালোবাসার নাম করে মারতে নিয়েছিলে, মিথ্যা কথা বলো কেন? আমার কথা শুনে ঋতু কান্না করে দিয়ে বলল, আপনি আমার রাগের সম্পর্কে কিছুই জানেন না। আমার যখন রাগ হয় তখন যে আমি কি করি নিজেও জানি না। আপনাকে মেরে আমি রাতভর কান্না করছি, বিশ্বাস করেন আমি রাগের কারণে এইসব করেছি। আমি বললাম, বাদ দাও ঋতু, আমি এইসব আর শুনতে চাই না। দেখো আমি একটা কথা বলি, তুমি তোমার বাসার সামনে রাস্তার পাশে দোকানে দাঁড়িয়ে দেখবে, দোকানের যে হ্যান্ডসাম ছেলেটা আছে না, দেখবে ও তোমার দিকে তাকিয়ে আছে। তখন তুমি তাকে দেখে একটু ভাব নিবে, আর ধীরে ধীরে তুমিও তার প্রেমে পড়ে যাবে। মেয়ে মানুষ এগুলোই বেশি করে, একজনকে ফাঁসিয়ে অন্য কাউকে নিজের জীবনসঙ্গী করে নেয়। এজন্য আমি মেয়েদের বিশ্বাস করি না। তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়, বুঝলে? ঋতু বলল, আমি কি সত্যি এতটা খারাপ মেয়ে যে আমাকে বিয়ে করা যাবে না? আমি বললাম, দেখো ঋতু, আমি এই কথা বলি নাই, এখন সবকিছু আমার হাতের বাইরে। তাছাড়া তুমি আমার ভাগ্নির বান্ধবী, এজন্য আমি তোমাকে একই নজরে দেখি। বাদ দাও এইসব কথা এখন। ঋতু বলল, ভালোবাসি আপনাকে, আমাকে নিয়ে পালিয়ে যাবেন, আমি এক পেয়ে রাজি। আমি বললাম, আর একবার এই কথা বললে আমি তোমার সাথে আর কোনো কথাই বলবো না। আমার আম্মু এসব জানতে পারলে তোমাকে বাসা থেকে বের করে দিবে। যেই কারণে এখানে আসছো সেটা করে চলে যাও, আমার ঝামেলা পছন্দ নয়। আর তাছাড়া তোমাকে বিয়ে করার মতো আমার কোনো ইচ্ছাই নাই, আমি আবার বাড়তি ঝামেলা পছন্দ করি না। আমার কথা শুনে ঋতু চোখের পানি মুছে একদম চুপ হয়ে গেল, ওর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। আমি আবার ওকে বললাম, পাগলামো করো না, আবেগ কেটে গেলে আমাকে আবার তুমি বাই দিবে, এজন্য যতটা পারো আমার থেকে দূরে সরে থাকো। ঋতু বলল, আপনার ঠোঁটে একটা কিস করতে পারবো, এটাই আমার শেষ ইচ্ছে, এরপর আপনার সামনে আমি আর কোনোদিন দাঁড়াবো না। ঋতুর কথা শুনে আমি একদম বোকা হয়ে গেলাম। ছিছি, এই মেয়ে এইসব কি কথা বলে? ঋতু আবার বলল, এই একটা জিনিস চেয়েছি, দিবেন না আমাকে? আমি বললাম, দেখো তুমি যে আবদার করলে এটা আমি কখনো দিতে পারবো না, এখান থেকে চলে যাও। ঋতু দাঁড়িয়ে আমার সামনে এসে আমাকে কিছু জিজ্ঞেস না করেই ও সরাসরি লিপ কিস করে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে বিয়ে করতে পারি নাই এতে আমার কোনো আফসোস নাই, তবে আপনি খুব ভালো। হঠাৎ চোখ গেল দরজার কাছে,
দরজার কাছে দেখি তানিয়া দাঁড়িয়ে আছে। ঋতু আমার দিকে তাকিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, ও আমার বান্ধবী, আমি ওকে সবকিছু বুঝিয়ে বলবো, ভালো থাকবেন। এই কথা বলে ঋতু রুম থেকে বের হয়ে চলে গেল। দিন পেরিয়ে রাত হয়ে গেল। রাতে রবিন আসতেই ওকে আমি সবকিছু বুঝিয়ে বললাম কিভাবে কি হয়েছে, আর বললাম সকালের জন্য রেডি হয়ে নে। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে যথারীতি সবাই নিজের কাজ নিয়ে বিজি হয়ে গেল। আমি আর রবিন রুমে বসে তখন আড্ডা দিচ্ছি। হঠাৎ করে আপু এসে বলল, রিফাত গোসল করে রেডি হয়ে নে, বেলা অনেক হয়েছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি রেডি হচ্ছি। তবে কালকে থেকে রিয়া আমার নজরে পড়ছে না, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। রবিনকে বসিয়ে আমি রিয়ার রুমে গেলাম। গিয়ে দেখি রিয়া বিছানায় শুয়ে আছে। আমি ধীরে ধীরে ওর পাশে শুয়ে বললাম, তোরে জড়িয়ে ধরবো কি রিয়া? আমার কথা শুনে রিয়া লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেল আর বলল, তুই এখানে? আমি বললাম, এখানে আসছি কি সাদে? আজকে আমার বিয়ে আর তুই রেডি না হয়ে শুয়ে আসোস, এটা কোনো কথা বল? তুই কি যাবি না? রিয়া বলল, না রে, যাব না, আজকে আমার শরীর খারাপ। আমি বিছানা থেকে উঠে বললাম, আমি কিছুই শুনতে চাই না, তুই যাবি এটাই আমি জানি, আর তুই আমার বান্ধবী না। রিয়া বলল, রিফাত আমি বললাম তো আমার ভালো লাগছে না। আমি এবার রিয়াকে ঠেলে নিচে ফেলে দিয়ে আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুই যদি আমার বান্ধবী না হতি তাহলে আমি ফ্রিতেই বাচ্চা উপহার দিতাম, তোরে দেখলে মন চাই। রিয়া চোখ রাঙিয়ে বলল, কুত্তা, ফালতু কথা বলবি না, আমাকে ছাড়, আমি রেডি হচ্ছি। আমি বললাম, কেন, বিয়ের আগে আমার সাথে বাসর করতে চাস না? রিয়া বলল, রিফাত ছাড় বলছি, ভালো হবে না কিন্তু। আমি রিয়াকে ছেড়ে দিয়ে বললাম, যা, তোরে ছেড়ে দিছি, এখন তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আয়। রিয়া আবার মুখ বাঁকিয়ে বলল, আমি গেলে তো? আমি বললাম, আমি কিন্তু এখন কিছু করে ফেলবো। রিয়া দৌড়ে ওয়াশরুমে ঢুকে বলল, তুই আস্ত একটা খবিস। আমি হাসতে হাসতে রিয়ার রুম থেকে বের হয়ে গেলাম। তবে আম্মুর রুমের পাশ দিয়ে যেতেই ভিতর থেকে শুনি ঋতু বলছে, বুঝলি তানিয়া, তোর মামাকে তো আমি দেখতেই পারি না, ওকে তো আমার পছন্দ হয় না, আমার আবার বয়ফ্রেন্ড আছে, তুই তো চিনিস। তোর মামাকে উল্টাপাল্টা কথা বলে ইমোশনাল করে দিয়ে একটা কিস আদায় করে নিলাম। তুই তো বললি তোর মামা এখন আমাকে আর দেখতে পারে না, এখন তো দেখলি তোর মামাকে কিস পর্যন্ত করে দিয়েছি, এখন আমার বাজির টাকাটা দে, আমি তো তোর মামাকে কিস করে দেখিয়েছি। কিরে রিফাত, তুই এখানে কি করিস? তাড়াতাড়ি রেডি হ। আম্মুর কথা শুনে ঋতু আর তানিয়া ভিতর থেকে বের হলো। আমাকে দেখে ওদের চোখ কপালে উঠে গেল। আমি আম্মুকে বললাম, এই তো আম্মু, এখন গিয়ে রেডি হচ্ছি, আর যাবো আর আসবো। আমি ঋতুর দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, একটা মানুষ একবার ভুল করলে মেনে নেওয়া যায়, কিন্তু বারবার এমন করলে মেনে নেওয়া যায় না। যা করছো ভালো হয়েছে, নিজের আসল রূপটা দেখিয়ে দিয়েছো। আপু আমার পাশে দাঁড়িয়ে বলল, কিরে রিফাত, তোর কি হয়েছে? তাড়াতাড়ি রেডি হ। আমি আপুর কথার উত্তর না দিয়ে তানিয়ার দিকে তাকিয়ে বললাম, তুই আমার আপন ভাগ্নি, তুই আমাকে মারতে পর্যন্ত নিয়েছিলি, আমি তোরে কিছু বলছি? তবে আজকে যদি আমি তোরে বলি, এই বিয়ের পর যদি আমি তোরে ঋতুর সাথে দেখি, তাহলে আমি ভুলে যাব তুই আমার আপন ভাগ্নি। এজন্য যদি আমার বড় বোনের সাথে আমার সম্পর্ক নষ্ট করতে হয়, আমি সেটাও করব, এটা মনে রাখিস। এই কথা বলে আমি রুমে চলে যাচ্ছি। পিছন থেকে আপু বলল, কিরে রিফাত, কি হয়েছে, কিছু বললি না তো? আমি সরাসরি রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে ফ্রেশ হয়ে বরের কাপড় পরতে লাগলাম। সবকিছু পরে রেডি হতেই রবিন বলল, মামা তোরে তো একদম ঝাঁকানাকা লাগছে। আমি বললাম, থাক, তোর আর প্রশংসা করতে হবে না, এখন বাইরে চল। রুম থেকে বের হতেই দুলাভাই বলল, বাহ শালা, তোমাকে বরের পোশাকে খুব মানিয়েছে। সবাই রেডি হয়ে বাসা থেকে বের হলো। আমি গাড়ির ভিতরে বসতেই আমার পাশে রবিন আর দুলাভাই বসলো। দুলাভাই আমার পাশে বসেই বলল, বুঝলে শালা বাবু, কার যে কখন বিয়ের বয়স হয়ে যায় এটাই বলা যায় না, তবে তুমি কিন্তু কচি মেয়ে। আমি দুলাভাইয়ের মুখে হাত দিয়ে বললাম, ধুর মিয়া, আপনার ফাজলামো বন্ধ করে একটু চুপ করে বসেন তো। দুলাভাই আর কিছু না বলে চুপচাপ আমার পাশে বসে আছে, আর উনি আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। রিমি ম্যাডামের বাসার সামনে নেমে ভিতরে গেলাম। আমি গিয়ে বরের জায়গায় বসলাম। অনেকক্ষণ হলো বসে আছি, মাগার বিয়ের কোনো খবর নেই। একরকম বিরক্ত হয়ে দুলাভাইকে বললাম, কি খবর মিয়া, এখনো কোনো খোঁজ খবর নেই? আমার কিন্তু আর ভালো লাগছে না। দুলাভাই আমাকে বসিয়ে রেখে তিনি ভিতরে গেলেন। কিছুক্ষণ পর দুলাভাই রিমি ম্যাডামের মাকে নিয়ে আমাদের সামনে হাজির হলো। আমার আম্মু কোথা থেকে আমার পাশে বসে বলল, কি খবর বোন, আমাদের তো বাসায় যেতে হবে, একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। আম্মুর কথা শুনে রিমি ম্যাডামের আম্মু বলল, আসলে হয়েছে কি, আমার ছোট মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে, কিছুক্ষণ আগে ও পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, আমরা বলতেও পারি নাই। আন্টির কথা শুনে সবাই একদম চুপ হয়ে গেল, কারো মুখে কোনো কথা নাই। তো এভরিওয়ান, নেক্সট ওয়ার্ডের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।